তাহলে শুরু করছি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে বিভিন্ন লেয়ার থাকে। একদম আর্থের ওপরে যে লেয়ারটা সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটা সেকেন্ড প্যারাতে লেখা আছে। তো যত আমরা আর্থ থেকে ওপরের দিকে যাব তত টেম্পারেচার কমবে, ঠিক আছে। তার মানে মোটামুটি ট্রোপোস্ফিয়ারটা আমরা দেখছি যে ঠান্ডাই থাকছে। তার ওপরের যদি লেয়ারে যাই সেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলবো, যেটা ফার্স্ট প্যারাতে লেখা আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ার আবার উল্টো, যত ওপরের দিকে এগোবো তত কিন্তু বলতে চাইছে যে টেম্পারেচার বাড়বে। তাহলে ট্রোপোস্ফিয়ারটা তুলনামূলক ঠান্ডা, স্ট্র্যাটোস্ফিয়ারটা তুলনামূলক গরম। এবং এই যে টেম্পারেচারের মানে এই উল্টো ব্যাপারটা, ট্রোপোস্ফিয়ারে কম স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি, সেই ফেনোমেননটাকে থার্মাল ইনভার্সন বলা হয় বা ফ্রন্টোজেনেসিস বলা হয়, ঠিক আছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট তোমরা জানো ওজোন লেয়ার থাকে। সেই ওজোন লেয়ারটা খুব ভালো, কারণ কি সানরেজ থেকে ইউভিবি বা ইউভিসি যারা আসে তারা তো আমাদের মিউটেশন করে দিতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, তারা তো খুব লিথাল হয়। তো তাদেরকে আটকানোর জন্য ওজোন লেয়ার প্রিভেন্ট করে। শুধুমাত্র ইউভিএটা আমাদের ভেতরে আসতে পারে। তো ইউভিএ খুব একটা হার্মফুল বা ক্ষতিকারক নয়, হলো এটা। বাট ইউভিবি আর ইউভিসি আসতে পারে না ওজোন লেয়ারের জন্য। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে ওজোন লেয়ার কিন্তু ডিপ্লিট বা ফুটো হয়ে যাচ্ছে, এবং তার জন্য কিন্তু সমস্যা পরবর্তীকালে হতে পারে, ঠিক আছে। তাছাড়া দেখো একটা আছে মেজোস্ফিয়ার, যেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের লেয়ারটাকে আমরা মেজোস্ফিয়ার বলছি। মেজোস্ফিয়ারেও দেখা যাচ্ছে যে যত আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠবো তত টেম্পারেচারটা কমবে, ভালো ব্যাপার এটা। এবং একটা স্পেশাল টাইপ অফ ক্লাউড বা মেঘ এখানে দেখতে পাওয়া যায়, যেই মেঘটার জন্য কিন্তু কোনো রেইনফল হবে না। নকটিলুসেন্ট ক্লাউড বলা হয়, কিন্তু কোনো রেইনফল এই জায়গাটায় হয় না, মানে এই মেজোস্ফিয়ারের ক্লাউডের জন্য কিন্তু হয় না। আর একদম আপার যেটা, সেটাকে আয়নোস্ফিয়ার বলা হয় বা অরোরা বা থার্মোস্ফিয়ার বলা হয়। দিস ইজ দ্য আপার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ। এবং এটাও কিন্তু মোটামুটি ভালোই গরম থাকে, কারণ কি ডাইরেক্ট রে অফ দ্য সান এটার ওপরে পড়ে, তাই মোটামুটি এইখানে তোমরা যদি আস্তে আস্তে ওপরের দিকে ওঠো তাহলে টেম্পারেচার বেশিই পাবে। এটা তো ছিল অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ার। এটা একটা বেসিক ডায়াগ্রাম। তোমরা জানো যে আর্থের একদম মাঝের জায়গাটাকে আমরা কোর বলি, তারপরে লেয়ারটাকে ম্যান্টেল, এবং আর্থের বাইরের লেয়ারটাকে ক্রাস্ট বলা হয়, এবং দু সাইডে পোলার অরোরাস আর অরোরা অস্ট্রালিস থাকে। আর এইদিকে বাদিকে যদি দেখো ওজোন লেয়ার, যেটা অরেঞ্জ কালারের দেখানো হয়েছে, যেটা থেকে ইউভিবি আর ইউভিসি ক্রস করে আসতে পারছে না, বাট ইউভিবি ক্রস করে চলে আসছে। আর এইগুলো অত পড়ার দরকার নেই, যে ওই মেটেরয়েড স্ট্রাইক করছে, কমেট স্ট্রাইক করছে, তাছাড়া বিভিন্ন ম্যাগনেটিক চার্জ পার্টিকেল চারিদিকে ঘুরে এক্স রে আয়নোস্ফিয়ারের ওখানটা আসতে পারে, এইগুলো আছে। এইবার আমরা চলে এলাম গ্রিন হাউস গ্যাস। আগে আমি বলে দিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেন করছি গ্রিন হাউস গ্যাস কী। তো গ্রিন হাউস গ্যাস লাইফ স্প্যান বা হাফ লাইফ, তার মানে কি কোন গ্রিন হাউস গ্যাসটা সব থেকে বেশিক্ষণ বেঁচে থাকে সেই অনুযায়ী দেখো অ্যাসেন্ডিং অর্ডারে করা আছে। সব থেকে বেশি বেঁচে থাকে টেট্রাফ্লুরোমিথেন, তারপরে বেঁচে থাকে হেক্সাফ্লুরোমিথেন, তারপরে তো সালফার হেক্সাফ্লুরেন, তারপরে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, তারপরে এইচএফসি, তারপর নাইট্রিক অক্সাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে CCl4, তারপরে যা হ্যালোজেন্সগুলো আছে যেমন ব্রোমিন, ক্লোরিন, এরা চলে গেল। একদম লাস্টে থাকে মিথেন। মিথেন সবথেকে কম সময় অবধি বাঁচে, ঠিক আছে, সেই জন্য লোয়েস্ট হাফ লাইফ। নেক্সট কি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল গ্যাসেস, সব থেকে বেশি পোটেন্ট বা স্ট্রং অ্যাজ আ গ্লোবাল ওয়ার্মিং গ্যাস কোনটা, সেই হিসাবে পোটেনশিয়াল গ্যাসেস বলা হয়েছে। তো সব থেকে পোটেন্টের নামটা পড়ে নেবে ট্রাইফ্লুরো মিথাইল সালফার পেন্টাফ্লোরাইড, আর পরপর পড়বে। আর একদম লিস্ট পোটেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই অর্ডারগুলো মনে রাখতে হবে, কারণ ডাইরেক্ট অর্ডার থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। 4 রকমের অপশান থাকবে, দেখবে অর্ডারগুলো গন্ডগোল করে দিয়েছে, যেটা কারেক্ট অর্ডার হবে সেটা দাগিয়ে আসতে হবে। তো সেই জন্য কিন্তু পরপর অর্ডারগুলো যেন মুখস্থ থাকে। এবার হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তোমরা ছোটোবেলা থেকে পড়ছো যে ধরো আমাদের আর্থের ওপরে সানরেজটা পড়ে। তো সানরেজ হচ্ছে তোমার শর্ট ওয়েভলেংথের রে, যেটা সান থেকে আসে আমাদের আর্থকে দিনের বেলা গরম করছে। রাত্রেবেলা যখন আর্থ ঠান্ডা হচ্ছে তখন তো সে সেই হিটটাকে রিলিজ করে আবার রাত্রেবেলায়, ঠিক আছে। কিন্তু আর্থ পুরো গরমটাকে রিলিজ করে না, কিছু গরম তার অ্যাটমসফিয়ারের হাওয়ায় আটকে থাকে। তো সেই অ্যাটমসফিয়ারের যে গ্যাসগুলো, যেগুলো তোমার সেই গরমটাকে যেতে দেয় না, মানে পুরো গরমটা তো আর এমিট ব্যাক হয় না, কিছুটা গরম থেকে যায়। পুরো গরম যদি আটটা ছেড়ে দিত তাহলে তো আমরা পুরো বরফের গোলা হয়ে যেতাম। সেটা কি আমরা হয়ে যাই? সেটা তো আমরা হয়ে যাই না। তাহলে রাত্রেবেলায় অ্যাটমসফিয়ারে সেই গ্রিন হাউস গ্যাসগুলো থাকে, যেগুলো আমরা আগের পেজে পড়ে এলাম, তারা কিছুটা হিট ধরে রাখে, এবং সেই জন্য রাত্রেবেলা আমাদের আর্থের টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। সেই ব্যাপারটাকে গ্রিন হাউস গ্যাস বলা। গ্রিন হাউস গ্যাস তোমার ওয়াটার ভেপার হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ক্লোরোফ্লুরোকার্বন হতে পারে, যেগুলো অ্যাটমসফিয়ারের লেয়ারে ভেসে বেড়াচ্ছে। কিন্তু তোমরাই দেখো, যদি সেই গ্রিন হাউস গ্যাসগুলো অত্যাধিক বেড়ে যায় তাহলে তো
বেশি হিট আর এমিট ব্যাক হবে না, মানে উল্টো কাজ হয়ে যাবে। আরও বেশি বেশি হিট আমাদের আর্থ ধরে রাখার চেষ্টা করবে, তাতে আমাদের কিন্তু টেম্পারেচারটা গরম হতে থাকবে, যেটা এখন আমরা দেখছি হচ্ছে। তার মানে কি গ্রিন হাউস গ্যাস থাকা ভালো, অবশ্যই। গ্রিন হাউস গ্যাস যদি একদমই না থাকতো তাহলে তো আমাদের আর্থটা পুরো সাদা গোলা হয়ে যেত। বাট গ্রিন হাউস গ্যাস অতি বেশি থাকাও ভালো না, তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাবে। কারণ ওই যে দিনের বেলার হিটটা তাহলে তো আরও ছাড়বেই না, রাত্রেবেলা একদম ধরে রাখবে, তাহলে কিন্তু অত্যাধিক বেশি গরম হয়ে যাবে। আর কেন গ্রিন হাউস এফেক্ট হচ্ছে? কারণ তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এইগুলোর জন্য বা গাছ কেটে ফেলছি সেগুলোর জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ছে, মানে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এগুলো নিজেরা পড়বে, মানে এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে বা 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। পজিটিভ এফেক্ট অফ গ্রিন হাউস গ্যাস আমি বলে দিয়েছি যে কেন টেম্পারেচার মেনটেন করার জন্য। যদি গ্রিন হাউস গ্যাস একেবারেই না থাকতো তাহলে তো আমরা পুরো পোলের মতো হয়ে যেত, মানে একদম বরফে ঢেকে যেতাম, তো কেউই বাঁচতো না। তাছাড়া CO2 ফার্টিলাইজেশনেও কিন্তু হেল্প করে, মানে ওই যে আমরা পড়েছি ক্যালভিন সাইকেল, সেই ক্যালভিন সাইকেল হওয়ার জন্যও কিন্তু আমাদের দরকার আর কি গ্রিন হাউস গ্যাসের, সেই জন্য সেটা দরকার। তাছাড়া নেগেটিভ এফেক্ট তো ওই একটাই, যেটা টেম্পারেচার অত্যাধিক বেড়ে যাবে আর সহ্য করা যাবে না, ঠিক আছে। তো এটা এখানে দেখানো হয়েছে একে, যে তোমার হাই ইন্টেন্সিটিওয়ালা বাট লো ওয়েভলেন্থওয়ালা সানরেসটা আর্থের ওপরে পড়ছে, এবং আর্থের অ্যাটমসফিয়ারের গ্যাসগুলো তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস লেয়ার ফর্ম করে আছে, এবং সেটা ফাইনালি রাত্রেবেলায় সব হিটকে এমিট ব্যাক করছে না, কিছু দেখো হিটকে ওরা ট্র্যাপ করে নিচ্ছে, এবং এটাকেই আমরা গ্রিন হাউস গ্যাস বলি। আর এটার অতি বার বেড়ে গেলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। সব থেকে গ্রিন হাউস গ্যাস কোন দেশে বেশি দেখতে পাওয়া গেছে, মানে কোন দেশের ওপরে বেশি, মানে কোন দেশের অ্যাটমসফিয়ারের ওপরে বেশি এমিট করে? USA, তারপর রাশিয়া, তারপর জার্মানি, তারপর জাপান, তারপর চায়না, তারপর ইন্ডিয়া। তার মানে USA-তে যেহেতু বড্ড বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, তাই ওইখানে তো অবশ্যই বেশি CO2 বা বেশি ধরো সালফার এগুলো রিলিজড হয়েছে, এবং সেই জন্য ওই অ্যাটমসফিয়ারে কিন্তু গ্রিন হাউস গ্যাস অনেক বেশি, ঠিক আছে। ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স কি? তোমার ওজোন লেয়ারটাকে যে ফুটো করে দেবে তারা হলো ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স, নামগুলো পড়ে নেবে। হ্যালোন কি? ব্রোমিন কন্টেনিং কম্পাউন্ড, ফার্স্ট আমেরিকান আর্মি আবিষ্কার করেছিল তাদের ডিফেন্সের এগেনস্টে ইউজ করার জন্য, সেটাকে হ্যালোন বলা হচ্ছে। তাছাড়া CO2 কিন্তু মেইন তোমার গ্রিন হাউস গ্যাস, GHG মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্লোবালি, মানে যদি গোটা আর্থে দেখতে চাও তাহলে মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। আর ওয়াটার ভেপার বা ওয়াটার যদি ধরো, সেটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস, মানে ওয়াটার ভেপারও কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যেই পড়ে, ওরাও কিন্তু হিটটাকে ধরে রাখতে চায়, ঠিক আছে। কিন্তু ওয়াটার ভেপার কেমন গ্রিন হাউস গ্যাস? ন্যাচারাল গ্রিন হাউস গ্যাস। আর ট্রপিক্যাল এরিয়াজে সব থেকে বেশি তোমার ওয়াটার ভেপারকে অ্যাজ এ গ্রিন হাউস গ্যাস দেখতে পাওয়া যায়। গ্লোবালি যদি বলো, মানে গোটা ইউনিভার্সে যদি বলো, তাহলে CO2। আচ্ছা, তাছাড়া দেখো সালফেটের কম্পাউন্ড বা নাইট্রেটের কম্পাউন্ড, যেটাকে আমরা লিখছি SOX বা NOx, অর্থাৎ ধরো সেখানে SO2 হতে পারে, H2SO4 হতে পারে, NOx এর মধ্যে ধরো NO3 হতে পারে নাইট্রেট, NO2 হতে পারে নাইট্রাইট, HNO3 হতে পারে, বা NO শুধু হতে পারে, ঠিক আছে। সেগুলোকে একসাথে আমরা SOX বা NOx বলছি। এরা ট্রোপোস্ফিয়ার লেয়ারে ভেসে বেড়ায়, এবং এরাও কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করছে। এরা ওজোন লেয়ারকে ওখানে থেকে ফুটো করছে, এবং তার জন্য UV রে ঢুকে আমাদের ক্ষতি তো করছেই, তাছাড়া কিন্তু অ্যাসিড রেনও আমাদের এই সালফেটের কম্পাউন্ড বা নাইট্রেটের কম্পাউন্ডটা জেনারেলি করে। তারপরে একটা ছোট্ট পয়েন্ট আছে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, যেটা ছোটোবেলা থেকে পড়ে এসছো তাই বলবো না। এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে। মানে ধরো যদি দিনকে দিন আমাদের ওই গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ে, তাহলে তো ওরা ওই পুরো সানের এটাকে এমিট ব্যাক করবে না, ধরেই রাখবে, তার জন্য তোমার টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়লে কি হবে? ওশানগুলো গরম হয়ে যাবে, সি লেভেলটা বেড়ে যাবে, মাছ কোরাল সব নষ্ট হয়ে যাবে, রেইনফলের প্যাটার্ন চেঞ্জ হবে, যেটা এখনকার দিনে আমরা দেখছি, শীতকালেও আমরা বর্ষা দেখছি, তার মানে গ্রিন হাউসের সেটা এফেক্ট। স্নো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, স্নোফলের টাইমিংই পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর বার্ডরা যে মাইগ্রেট করে আসে, সেই তাদের পুরো লাইফ সাইকেলটা চেঞ্জ হয়ে যাবে। ডিফরেস্টেশন হতে পারে, খরা হতে পারে। তারপরে বরফের যে মানে পাহাড়ি এলাকার যে বরফ, সেগুলো আস্তে আস্তে গলে যেতে থাকবে, বন্যাও হতে পারে। এগুলো হচ্ছে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, এটা কিসের আঁকা? এটা হচ্ছে দেখো ওই যে ওজোন লেয়ার যেটা আমাদের ছিল স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, যারা UVA কে অ্যালাউ করছিল বাট UVB বা C কে অ্যালাউ করছিল না, তো তারা ফুটো হয়ে যাচ্ছে কীভাবে, সেটার মেকানিজম। ওজোন লেয়ারের মধ্যে আমার গ্রিন হাউস গ্যাসেসরা ভেসে বেড়াচ্ছে, যেমন CFC। তাছাড়া তো ওজোন লেয়ার, ওজোন মলিকিউল আছেই। CFCর মধ্যে দেখো মাঝখানে একটা কার্বন থাকে, 3টে ক্লোরিন থাকে, আর একটা ফ্লোরিন থাকে। কি হচ্ছে, ফার্স্টে যখন UV রে হিট করে, 1 নম্বরে লেখা আছে UV রেজ
স্প্লিট আ ক্লোরিন অ্যাটম ফ্রম দ্য সিএফসি। তাহলে এই সিএফসির মলিকিউল থেকে ধরো একটা অরেঞ্জ কালারের ক্লোরিন অ্যাটমকে ফার্স্ট ওরা অ্যাটাক করলো এবং সেটা ভেঙে গেল। পরবর্তীকালে সে গিয়ে তোমার ওই ওজোন মলিকিউলকে অ্যাটাক করলো এবং ওজোন মলিকিউলে 3টে অক্সিজেন থাকে, সেখান থেকে একটা অক্সিজেনকেও টেনে নিল। সেই জন্য দেখো থার্ড ফিগারটায় দেখানো হয়েছে একটা নীল মলিকিউল, একটা অরেঞ্জ মলিকিউল। তাহলে অরেঞ্জ মলিকিউল হচ্ছে সিএফসির একটা ক্লোরিন আর নীল মলিকিউল হচ্ছে ওজোনের একটা ক্লোরিন। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট তোমার ওজনটা তো তাহলে আর O3 থাকতে পারলো না, ওজনটা তো ফুটো হয়ে গেল। তাহলে সেই ফুটোটা দিয়ে এবার তোমার UVB কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি ঢুকছে। আর এবার কিন্তু আস্তে আস্তে স্ক্রিন ক্যান্সার অস্ট্রেলিয়ার দিকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ ওই জায়গাটায় ওজোন লেয়ারটা কিন্তু অনেকটা ডিপ্লিট হয়ে গেছে। তাহলে ওজোন লেয়ারে কী কী গ্রিন হাউস গ্যাস থাকবে? সিএফসি, HFC। সিএফসি কোথা থেকে আসে? আমাদের ফ্রিজ থেকে আসে। এয়ারোসলে ভাসছে। HFCও আমাদের ফ্রিজ থেকে আসে। হ্যালোনস থেকে আসছে, ফায়ার এক্সটিংগুইশার যে আমরা ইউজ করছি সেখান থেকে আসছে। মিথাইল ব্রোমাইড কোথা থেকে আসছে? আমরা যে পেস্টিসাইড স্প্রে করছি সেটা থেকে আসছে। ওরা ওই উবে উবে ওপরে চলে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে এবং ওজোন লেয়ারকে এইভাবে ফুটো করছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার UV রেগুলো ঢুকে যাচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাসিড রেন। অ্যাসিড রেন কিছুই না, আমাদের নর্মাল যে রেন সেটা কিন্তু স্লাইটলি অ্যাসিডিক। অর্থাৎ ধরো যদি pH 7 ধরি তো নর্মাল রেন 5 থেকে 6 pH থাকে, 6 pH থাকে ধরো, একটু হালকা অ্যাসিডিক হয়। বাট অ্যাসিড রেন হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি থেকে প্রচুর SOX আর NOx বেরিয়েছে, যেটা আমরা আগের পেজে পড়ে এসেছি। ঠিক আছে, ধরো সালফার SO2 বেরিয়েছে, NO2 বেরিয়েছে, তারা এবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের তো আর্থের অ্যাটমসফিয়ারের উপরে মেঘ থাকে, তো সেই মেঘের লেয়ারে ওরা উঠে পড়েছে। এইবার তোমার মেঘ সেই অ্যাসিডগুলোর সাথে মিক্স করে এবার যখন অ্যাজ আ বর্ষা হিসাবে মাটিতে পড়বে সেটাকেই তুমি বলবে অ্যাসিড রেন, অর্থাৎ আরও বেশি অ্যাসিডিক হয়ে যাবে। অ্যাসিড রেনের pH কিন্তু 3 থেকে 4। ঠিক আছে, তো অ্যাজ এ রেজাল্ট তোমার মনোমেন্ট বলো, স্টোন বিল্ডিং বলো, যেমন তাজমহল বলো, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু অ্যাসিড রেনের জন্য। কারণ তোমরা জানো দিল্লি সব থেকে বেশি পলিউটেড। ঠিক আছে, দিল্লির কাছেই আগ্রা, তো দিল্লিতে ওই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা পলিউশনের জন্য প্রচুর SOX আর NOx এয়ারে রিলিজড হচ্ছে এবং সেই SOX আর NOx গুলো মেঘের সাথে গিয়ে মিশছে। অ্যান্ড ফাইনালি ওখানে যে বৃষ্টিগুলো হচ্ছে সেগুলো অ্যাসিড রেন হচ্ছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার স্টিলের স্ট্রাকচার, ব্রিজের স্ট্রাকচার, মনুমেন্টের স্ট্রাকচার সব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে বেশি অ্যাসিড রেন ভার্জিনিয়া USA-তে দেখা যায় এবং ফার্স্ট অ্যাসিড রেন আবিষ্কার হয়েছিল ব্ল্যাক ফরেস্ট অফ জার্মানিতে। অ্যাসিড রেন হলে তোমার সব নষ্ট হয়ে যাবে, ফরেস্ট ড্যামেজ হবে, লিফগুলো হলুদ হয়ে যাবে, গাছের স্টোমাটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, অ্যাসিড রেন তো তোমার বৃষ্টির জন্য লেকের ওপরেও পড়ছে, তার জন্য কি হচ্ছে, লেকের জল অ্যাসিডিক হচ্ছে, সেগুলো মাছ রাখাচ্ছে এবং সব মাছগুলো মরে যাচ্ছে। তাই অ্যাসিড রেনকে লেক কিলারও বলা হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট বায়ো অ্যাকুমুলেশন। বায়ো অ্যাকুমুলেশন মানে হচ্ছে কোনো একটা সাবস্টেন্স, সিনথেটিক সাবস্টেন্স ধরো বা নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। সাপোজ একটা প্লাস্টিক, সেটা ফার্স্টে একটা ছোটো মাছ খেলো, সেই ছোটো মাছ থেকে এবার একটা বড় মাছ খেলো, সেই বড় মাছ থেকে এবার একটা হাঁস খেলো, সেই হাঁসের মাংস ধরো আমরা খেলাম। তাহলে কি হলো, প্রথমে তো ওই বাজে পেস্টিসাইড বা প্লাস্টিকটাই ছোটো মাছটা খেয়েছিল, তারপরে সে মানে ওটা তো আরও ডাইজেস্ট করতে পারেনি, কারণ ওটা ডাইজেস্ট করাতে এনজাইমই আমাদের বডিতে এখন অবধি আবিষ্কার হয়নি। তাহলে সেই বিষটা এবার ছোটো মাছ থেকে বড় মাছের কাছে গেছে, বড় মাছটা আমরা খেয়েছি, বা ধরো ওই হাঁসটা খেয়েছি, সেই হাঁসটা থেকে আমরা খেয়েছি। তার মানে ফুড চেনে ওই বাজে সিনথেটিক প্লাস্টিকটা ঢুকে যাচ্ছে। তো সেই জিনিসটাকে বায়ো অ্যাকুমুলেশন বা বায়ো ম্যাগনিফিকেশন বলা একই জিনিস। তো দেখো সেটাকে এখানে দেখানো হয়েছে যে ওই প্লাস্টিকটা এখানে সবুজ কালারের, তো একদম যে ছোট ধরো পোকা সে খেলো, তার মধ্যে 0.04 ppm থাকলো, তারপরে তাকে ছোট একটা গাপ্পি মাছ খেলো, 0.5 ppm, মানে আস্তে আস্তে জিনিসটা বাড়ছে আর কি, বিষটা আস্তে আস্তে বাড়ছে, সেটাই এখানে বোঝানো হয়েছে। তারপর তাকে একটা বড় মাছ খেলো, তার মধ্যে 2 ppm মতো প্লাস্টিক হলো, আর আমরা খেলাম, আমাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি ওটা জমা হবে। তার মানে যত টপিক লেভেলে তুমি এগোবে তত ওই বিষটা আরও বেশি কনসেন্ট্রেটেড হবে। তো সব থেকে বেস্ট এক্সাম্পল বায়ো ম্যাগনিফিকেশনের হচ্ছে ডিটিটি স্প্রে আগে করা হতো, কিন্তু এখন আর করা হয় না, কারণ ডিটিটি এতটাই টক্সিক আর সিনথেটিক যে ওটা দেখা গেছে যে বায়ো ম্যাগনিফিকেশন বা বায়ো অ্যাকিউমুলেশন হয়েছে। মানে ধরো ডিটিটিটা ফার্টিলাইজার হিসাবে ইউজ করা হয়েছে, তো পরবর্তীকালে ফার্টিলাইজারটা বৃষ্টির জল দিয়ে নদীর কাছে গেছে, নদীর ছোটো মাছ খেয়েছে, পোকামাকড় খেয়েছে, তাকে বড় মাছ খেয়েছে, বড় মাছকে আমরা খেয়েছি এবং আমাদের বডিতেও আস্তে আস্তে ডিটিটি পয়জনটা মিশে গেছে। আর এগুলো ডাইজেস্ট হচ্ছে না, কারণ এগুলো ডাইজেস্ট করার তো আমাদের কাছে এনজাইমই নেই। তো সেই জিনিসটাকেই বায়ো ম্যাগনিফিকেশন বলা হয়। এখনকার দিনে কিন্তু ডিটিটি বা পিসিবিস এগুলো কিন্তু আর ইউজ করা হয় না, কারণ এগুলো কিন্তু অনেক রকমের সমস্যা করেছে। যেমন দেখো ইম্প্যাক্ট অফ বায়োম্যাগনিফিকেশনে তোমার অলিগোস্পার্মিয়া হবে, মানে মানুষের মধ্যে আস্তে আস্তে যদি ডিটিটি বা প্লাস্টিক জমা হতে থাকে তাহলে হচ্ছে তোমার
স্পার্ম কাউন্ট কমে যাবে, অ্যাজোস্পার্মিয়া হবে, তার মানে হচ্ছে সিমেন থাকবে কিন্তু সিমেনের মধ্যে কোনো স্পার্ম থাকবে না, ইউরিন থেকে ব্লাড বেরোবে, কিডনি ফেলিয়ার হতে পারে, হার্ট প্রবলেম হতে পারে, ব্রেন অ্যাবনর্মালিটি হতে পারে, এন্ডোমেট্রোসিস হতে পারে, ইনফার্টিলিটি মেয়েদের মধ্যে হতে পারে। তাছাড়া কিন্তু এই বায়োম্যাগনিফিকেশনের জন্য বিভিন্ন স্প্যারো জাতিকে মারা যেতে দেখা গেছে। তো অ্যাজ এ রেজাল্ট তারপরে সবাই ডিসিশন নিয়েছে এখন আর ডিটিটি বা পিসিবি অ্যাজ আ ফার্টিলাইজার আমরা স্প্রে করব না, অন্য কিছু আমরা স্প্রে করব যেটা একটু মানে যেটা সিনথেটিক জিনিস দিয়ে তৈরি হবে না, যেটা বায়োডিগ্রেডেবল হবে, তাহলে তো কোনো সমস্যা নেই। এগুলোর সাথে সমস্যা কেন, কারণ এগুলোকে ডাইজেস্ট করার জিনিসগুলো আমাদের বডিতে ছিল না বলেই সমস্যা। আচ্ছা, নেক্সট হচ্ছে স্মগ। স্মগ কী জিনিস? স্মগ হচ্ছে তোমার স্মোক প্লাস ফগ, অর্থাৎ ফগ হচ্ছে ভোরবেলা যে আমরা কুয়াশা দেখি সেটাকে ফগ বলছি, আর স্মোক হচ্ছে ধরো ইন্ডাস্ট্রি থেকে বাজে পলিউটেন্টস আসছে, তাহলে এই দুটো মিক্স হয়ে গেলেই তৈরি হয়ে গেল স্মগ। দু রকমের স্মগ হতে পারে, ক্লাসিক্যাল স্মগ বা লন্ডন টাইপ স্মগ বা রিডিউসিং স্মগ, ঠিক আছে। এটা লন্ডনে ফার্স্ট দেখা গেছিলো বলে এটার নাম লন্ডন টাইপ স্মগ। আর একটা দেখো ফোটোকেমিক্যাল স্মগ, যেটাকে পিসিএস বলছো, বা লস অ্যাঞ্জেলেস স্মগ বা অক্সিডাইজিং স্মগ। এটা লস অ্যাঞ্জেলেসে দেখা গেছিলো তাই লস অ্যাঞ্জেলেস স্মগ, মানে জায়গা অনুযায়ী দুটো নাম। আগে ক্লাসিক্যাল স্মগটা পড়ি। ক্লাসিক্যাল স্মগ দেখবে ব্রাউন কালারের হয়, ক্লাসিক্যাল স্মগকে সিএস বলা হচ্ছে। এর মধ্যে মেইন তোমার সালফেটের কম্পাউন্ড থাকছে, তাহলে SOX হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, সেটা ধরো বিভিন্ন এয়ার পার্টিকুলেটসের সাথে মিশেছে, অর্থাৎ হাওয়ায় থাকা সিমেন্ট, ডাস্ট, মেটাল, কার্বন শুট, ব্ল্যাক কার্বন, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট যে ধোয়া ধোয়া ভাবটা তৈরি হয় সেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল স্মগ। এটা সালফার রিচ হয়, কারণ দেখতে পাচ্ছ SOX আছে। এটা কিন্তু কখন হয়? এটা উইন্টার মর্নিংয়ে বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, শীতকালের মর্নিংয়ে বেশি দেখতে পাওয়া যায়। তার ঠিক উল্টোটা আমরা পিসিএস স্মগে দেখবো। পিসিএস স্মগকে অক্সিডাইজিং স্মগ, এটা রিডিউসিং এনভায়রনমেন্টে হচ্ছে, আর এটা কিন্তু অক্সিডাইজিং এনভায়রনমেন্টে হচ্ছে। পিসিএস স্মগটা কি? তোমার এখানে সালফার কম্পাউন্ড বেশি দেখতে পাবে না, নাইট্রেটের কম্পাউন্ড দেখতে পাবে, তাই NOx লেখা হচ্ছে। তাছাড়া কি থাকবে? PAN, PBN, VOC, ওজোন, H2O2, অর্গ্যানিক পারক্সাইড, যেগুলোর ফুল ফর্ম দেখো সব লেখা আছে। এগুলো সব হাওয়ায় ভেসে তৈরি করছে তোমার ফটোকেমিক্যাল স্মগ। এটা কিন্তু শীতের বেলায় দেখতে পাওয়া যায় না, এটা গরম, খুব শুকনো গরম, যেখানে ধরো দিল্লি, রাজস্থান, যেখানে খুব শুকনো গরম, মানে কোনো জল বা আর্দ্রতা নেই, সেরকম শুকনো গরম বা দুপুরবেলায় দেখতে পাওয়া যায়। এটা যেমন উইন্টার মর্নিংয়ে দেখতে পাওয়া যাচ্ছিলো, এটা কিন্তু সামার বা নুন, দুপুরবেলায় দেখতে পাওয়া যায়। এবং এইটা তৈরি করার জন্য কিন্তু ইন্টেন্স সানলাইট লাগে, তার মানে এই যে এরা রিয়্যাক্ট করে ফটোকেমিক্যাল স্মগ বানাবে, এটা কিন্তু সানলাইটের প্রেজেন্স ছাড়া হতে পারবে না, ঠিক আছে। এবং ফটোকেমিক্যাল স্মগ হওয়ার সময় কিন্তু সেকেন্ডারি পলিউটেন্টসও তৈরি হয়। সেকেন্ডারি পলিউটেন্টসকে আমরা একটু পরেই পড়বো, তো সেকেন্ডারি পলিউটেন্টসও কিন্তু তৈরি হয়। নেক্সট ইম্প্যাক্ট অফ স্মগটা তোমরা পড়ে নেবে, যে চোখের প্রবলেম হবে, লাঙের প্রবলেম হবে, বিভিন্ন হবে, বা প্ল্যান্টের ওপর এফেক্ট পড়বে, এইগুলো অবশ্যই পড়বে। কোন মেটালের অভাবে কি কি রোগ হবে, ছোটোবেলা থেকে জিকেতে পড়ে এসছো। এটা ফটোকেমিক্যাল স্মগ কীভাবে তৈরি হচ্ছে সানলাইটের প্রেজেন্সে, সেটাই জাস্ট দেওয়া। আর এটা তো নর্মাল এয়ার পলিউশন। এয়ার পলিউশন কি? এয়ার পলিউশনের জন্য তো পলিউটেন্টসরা দায়ী। একটাকে বলবো প্রাইমারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট হচ্ছে ডাইরেক্ট তোমার সোর্স থেকে রিলিজ হচ্ছে এবং পলিউশনে তারা টেক পার্ট করছে। তার সব থেকে ভালো উদাহরণ CO, NO, SO2, NO2, NH3, ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড। আর সেকেন্ডারি পলিউটেন্ট কি? ডাইরেক্টলি হয়তো এমিট হচ্ছে না, ইনডাইরেক্টলি প্রাইমারি পলিউটেন্টরা এদের জন্মগ্রহণ দিচ্ছে, ঠিক আছে। তাদের সব থেকে ভালো এক্সাম্পল PAN, PBN, ওজোন, SO3, HNO3, H2SO4, O3, H2O2, NH4+, SPM, মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স বলা হয়, এইগুলোকে আমরা বলছি সেকেন্ডারি পলিউটেন্টস, ঠিক আছে। আচ্ছা, আগের পেজে যে ফটোকেমিক্যাল স্মগ পড়ে এলাম সেটাকে কিন্তু টোকিওমা অ্যাজমা বলা হয়, মানে এই জিনিসটাকে কিন্তু মনে রাখবে। এখানে হয়তো আমি লিখতে ভুলে গেছি, টোকিও অ্যাজমা স্মগও বলা হয়, মানে আর একটা নাম, সেটা এখানটা মিস করে গেছিলাম বলে আমি লিখে দিয়েছি, মনে রাখবে। ফটোকেমিক্যাল স্মগ ইজ অলসো কল্ড টোকিওমা অ্যাজমা। আচ্ছা, আর এখানে PAN যে সে আমাদের আই ইনফেকশন করতে পারে। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার পলিউটেন্টসগুলো লেখা আছে, পড়ে নেবে, এবং তাদের কী কী সোর্স, মানে NO2 সোর্স হচ্ছে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। CO সোর্স হচ্ছে কারের যে গ্যাসটা রিলিজ হয় সেখান থেকে আমরা কার্বন মনোক্সাইড পেয়ে যাচ্ছি। SOX এর সোর্সটা পড়বে কোল পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, PM10 বা PM2.5 হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, মানে ছোটো ছোটো পার্টিকেল, তাদের ডায়ামিটার, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2.5, সেগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে সেগুলো পড়বে। তাছাড়া দেখো মেজর রিজার্ভায়ার্স অফ আর্থ, এটা কি? এটা হচ্ছে যে CO2 সব থেকে কোথায় বেশি পাওয়া যায়, তো রকে সব থেকে বেশি CO2 পাওয়া যায়, তারপর সিতে, তারপরে এয়ারে, তারপরে ল্যান্ড প্ল্যান্টে।
এরপর কীভাবে এয়ার পলিউশন কন্ট্রোল করবে নিজেরা পড়বে, এখানে কিছু বলার নেই। এই জায়গাটা অবশ্যই পড়ো। প্রাইমারি পলিউটেন্টের নাম এবং তাদের সোর্স কোথা থেকে আসছে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আসে। মানে সিও তার সোর্স কী, তার কী ক্যারেক্টার্স, সালফার অক্সাইডের সোর্স কী, তার কী ক্যারেক্টার্স এবং সে কী কী গণ্ডগোল করাচ্ছে সেইগুলো। সেকেন্ডারি পলিউটেন্টসও পড়ো, এখানে সেকেন্ডারি পলিউটেন্টসেরও কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে একটা চার্ট, অবশ্যই মুখস্থ করতে হবে, এটা সরকার ঠিক করে দিয়েছে। ধরো এই বাঁদিকে হচ্ছে তোমার পলিউটেন্টসের কলাম আছে, SO2 NO2 যা যা আছে, পার্টিকুলেট ম্যাটার 10, পার্টিকুলেট ম্যাটার 2.5, আরও সব আছে। তারপরে দেখো তার মানে SO2টা ইন্ডাস্ট্রিয়াল বা রুরাল বা রেসিডেন্সিয়াল এরিয়ায় শুধুমাত্র 50 পার্টস পার মিলিয়ন থাকতে পারে, এটা সরকার ঠিক করে দিয়েছে। আর যদি খুব ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া, ধরো কোনো জুর কাছাকাছি বা ধরো কোনো বটানিক্যাল গার্ডেনের কাছাকাছি, সেখানে তো আমরা বেশি পলিউটেন্ট রাখতে পারবো না, কারণ সেখানে রাখলে তো গাছপালা বা অ্যানিমালসগুলো মরে যাবে। সেই জায়গাটাকে ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া বলছি। তাহলে সেখানে দেখো ভ্যালুটা অনেকটা কম, 20, 30, 60 এরকম আর কি। ঠিক আছে, এই ভ্যালুগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ ডাইরেক্ট কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে NO2 ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়াতে কত অ্যালাউ করা হয়েছে, সরকার কত পার্টস পার মিলিয়ন এটাকে অ্যালাউ করেছে। তাহলে সেই ভ্যালুগুলো যেন তখন তোমরা দাগিয়ে আসতে পারো। নেক্সট তো সয়েলের ইয়েটা একবার দেখে নেবে। ওয়াটার পলিউশন তোমরা খুব ভালো করে জানো যে কেন হয়, এটা বলার কিছু নেই। আচ্ছা, BOD COD খুব বড় করে নেই, BOD জাস্ট একবার বলে দিচ্ছি। BOD হচ্ছে তোমার জলের মধ্যে, ধরো একটা বাজে জল, সেই বাজে জলের মধ্যে তো অর্গ্যানিকও আছে ইনঅর্গ্যানিকও আছে। তো আমাদের জলের মধ্যে ব্যাকটেরিয়াও থাকে। ব্যাকটেরিয়া শুধুমাত্র ওই অর্গ্যানিক খাবারটাকে নেয় এবং অর্গ্যানিক খাবারটাকে নিজে ইউটিলাইজ করে, কিন্তু ইউটিলাইজ করার জন্য ওর অক্সিজেন লাগে, কারণ অ্যারোবিক ব্যাকটেরিয়া থাকে। এইবার যে ব্যাকটেরিয়া যত বেশি অক্সিজেনকে খরচা করবে, তার মানে কি তার বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড তত বেশি, তার মানে সে তত বেশি অক্সিজেন খরচা করছে, মানে সেই জলটা তত বেশি খারাপ। তো সেই জন্য দেখো যেই জলের BOD যত বেশি সেই জল কিন্তু তত খারাপ। সেই অনুযায়ী এখানে একটা র্যাঙ্কিং করা হচ্ছে। যদি BOD 100 হয়, তার মানে কি ব্যাকটেরিয়াটার অনেক বেশি অক্সিজেন ডিম্যান্ড করছে অর্গ্যানিক খাবারটাকে খাওয়ার জন্য, তার মানে সেই জলটার মধ্যে তত বেশি অর্গ্যানিক পলিউটেন্ট আছে, তার মানে সেই জলটা তত বেশি খারাপ। আর যত BOD কম, ধরো 1 বা 2, তার মানে সেই জলটা খুব ভালো, তার মানে হচ্ছে ব্যাকটেরিয়া ডিম্যান্ডই করছে, কারণ ব্যাকটেরিয়ার তো খুঁজেই পাচ্ছে না খাবার। ব্যাকটেরিয়া যে অর্গ্যানিক জিনিসটাকে নিয়ে তার খাবারটা পরিপূরণ করবে সেটা তো সেই জলেই নেই, কারণ জলটা তো পুরো পিওর, কোনো অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক কিছুই তো নেই। সেই জন্য সে অক্সিজেন এখানে ডিম্যান্ডই করতে পারছে না। তার মানে সেখান থেকে বুঝে যাবে যে BOD খুব কম মানে জলটা ভালো। BOD বেশি মানে ডিজলভ অক্সিজেন কম, আর BOD বেশি মানে ডিজলভ অক্সিজেন কম। BOD কম মানে ডিজলভ অক্সিজেন বেশি। BODর সাথে ডিজলভ অক্সিজেন ইনভার্স রিলেশনশিপ। আচ্ছা, এবার যদি ব্যাকটেরিয়াটাকে হাঁটিয়ে দিয়ে আমরা সেখানে একটা কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে দিই, জেনারেলি K2CR2O7কে ইউজ করা হয়, যেটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এইবার মানে বায়োলজিক্যাল জিনিসকে না ইউজ করে যদি তুমি কেমিক্যাল জিনিসকে ইউজ করে জলের কোয়ালিটি চেক করতে চাও, তাহলে সেই জিনিসটাকে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বলা হয়। তো সেই K2CR2O7টাকে দেবে আর H2SO4কে দেওয়া হয়। এবার দেখবে যে যদি বেশি অক্সিজেন প্রডিউস করছে তাহলে বুঝবে জলটা খুব খারাপ, আর যদি কম অক্সিজেন প্রডিউস করে তাহলে বুঝবে যে না জলটা খুব ভালো, জলে ইনঅর্গ্যানিক কোনো জিনিস বা খারাপ পলিউটেন্ট নেই। কিন্তু যদি বেশি অক্সিজেন চলে আসে তাহলে বুঝবে জলটার মধ্যে নিশ্চয়ই কোনো বাজে ইনঅর্গ্যানিক কেমিক্যাল আছে। ওপরের বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ডে ব্যাকটেরিয়া যেমন অর্গ্যানিক জিনিসকে অ্যাটাক করছিল, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ডে কিন্তু যে কেমিক্যালটা তুমি ইউজ করছো সে ইনঅর্গ্যানিক জিনিসকে অ্যাটাক করছে। আর এটা একবার নিজেরা জাস্ট দেখবে একটা ফ্লো চার্ট, যে ওয়াটার পলিউশনের জন্য কীভাবে সিওয়েজ ট্রিটমেন্ট করা হয়। এটা খুব একটা তোমাদের আসবে না, এটা মাইক্রোবায়োলজির ডিপ প্রসেস আর কি। তো এটা আমি খুব একটা পড়াবো না, একবার জাস্ট ফ্লো চার্টটা দেখে নেবে, নামগুলো একবার পড়ে নেবে যে কীভাবে ওয়াটার মানে সিওয়েজ ট্রিটমেন্ট মানে হচ্ছে পচা জলকে কীভাবে ঠিকঠাক করা হয়। ঠিক আছে, জাস্ট নামগুলো জেনে রাখবে। যে সেডিমেন্টেশন করা, প্রথমে ওই নোংরা জলটা স্ক্রিনিং করা হয়, তারপর সেডিমেন্টেশন করা হয়, তারপরে একটা লিকুইড পোর্শন হয়েছে, একটা সলিড পোর্শন হয়েছে। সলিডটাকে আমরা ইনসলিউবল স্লাজ বলছি, যেটার অ্যানারোবিক ডাইজেশন হয়, ইনসিনারেশন হয়। আর যে তোমার লিকুইডটা হলো সেটাকে তুমি অক্সিডেশন করবে। কী দিয়ে অক্সিডেশন করবে? অ্যাক্টিভেটেড স্লাজ বা ট্রিকলিং ফিল্টার, এগুলো সব যন্ত্র। তারপরে ডিসইনফেকশন করবে ক্লোরিন দিয়ে, ফাইনালি তুমি তোমার স্বচ্ছ জলটা আবার পেয়ে গেলে। এইভাবে জল আমরা রিসাইকেল করি পচা জল থেকে। ইউট্রোফিকেশন কি? ইউট্রোফিকেশন হচ্ছে ধরো তুমি আচ্ছা ফার্মাররা ফার্টিলাইজার ইউজ করেছে গাছ গ্রোথের জন্য। এবার সেই ফার্টিলাইজারে প্রচুর নাইট্রেট আর সালফেট আছে, বা ফসফেট আছে। তো সেটা তো গাছ যতটা নিয়েছে। এবার বাকিটা ধরো রেন ওয়াটারের জন্য তোমার ওশান বা লেকে চলে এসছে। এবার ওশান বা লেকে আসার জন্য কি হয়েছে,
অ্যালগি ছিল, সেই অ্যালগিগুলো ওই নাইট্রেট আর ফসফেটগুলোকে নিয়ে নিজেদের বংশবৃদ্ধি করেছে, এবং তার জন্য তোমরা দেখেছো যে লেকে সবুজ কালার হয়ে যায়, তার মানে কি অ্যালগাল ব্লুম হয়েছে। ওই যে অ্যালগির ওভারগ্রোথটাকে আমরা অ্যালগাল ব্লুম বলছি। সেই অ্যালগাল ব্লুমের জন্য একটা সমস্যা হয় যে পুকুর বা নদী বা ওশানের নিচের দিকে থাকা মাছগুলো কিন্তু সব আস্তে আস্তে মরতে শুরু করে যায়, এবং সেটাকেই ইউট্রোফিকেশন বলা হয়। ইউট্রোফিকেশনের ওপর ডিপেন্ড করে 3 রকমের লেক হয়। একটা হচ্ছে অলিগোট্রপিক লেক। অলিগোট্রপিক লেক মানে হচ্ছে স্বচ্ছ লেক, কোনো পলিউশন নেই, কোনো নিউট্রিয়েন্ট নেই, সেখানে কোনো নাইট্রেট নেই, কোনো ফসফেট নেই, তো অ্যাজ এ রেজাল্ট সেখানে অ্যালগাল ব্লুমও নেই, একদম স্বচ্ছ জল, মাছ ফাছ সব ঠিকঠাক আছে। মেসোট্রপিক লেক মানে মাঝামাঝি ফসফেট আছে বা মাঝামাঝি নাইট্রেট আছে, তার মানে ওখানে মাঝামাঝি অ্যালগাল ব্লুম আছে, ঠিক আছে, ওখানে সবই মাঝামাঝি, মাছগুলো অর্ধেক মরেছে অর্ধেক বেঁচে আছে। আর ইউট্রপিক লেক মানে তো ওখানে হাই ইউট্রোফিকেশন হয়েছে, মানে হচ্ছে তোমার অত্যাধিক নাইট্রেট আর ফসফেট লিচ হয়ে চলে এসছে, তার জন্য অ্যালগিগুলোর যেরকম গাছেরও খাবার নাইট্রেট ফসফেট, অ্যালগিরও খাবার নাইট্রেট ফসফেট, সেই জন্য ওরা ওটাকে নিয়েছে, নিজেদের বংশবৃদ্ধি করে পুরো সবুজ করে ফেলেছে, যেটাকে অ্যালগাল ব্লুম বলছো। তার জন্য ওপরের এয়ার নিচে আসতে পারছে না, ওপরের সানলাইট নিচে আসতে পারছে না, অ্যাজ এ রেজাল্ট তোমার মাছগুলো কিন্তু মারা যাবে।